স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক ঠিক আছে। সো আমরা স্টার্ট করি। তোমাদের হচ্ছে ডিজাইন প্যাটার্ন করাচ্ছিলাম। সো লাস্ট দিন মনে হয় এই ২ টা দেখছিলাম আমরা, অ্যাডাপ্টার আর ডেকোরেটর। তাই তো? সো এটা একটু যদি আমরা রিক্যাপ করি। সো স্ট্রাকচারাল প্যাটার্ন এর মধ্যে এটার আইডিয়া হচ্ছে যে অবজেক্ট আর ক্লাস আমরা একটা একটার সাথে কিভাবে কম্বাইন করে ইউজ করব সেটার আরকি টেকনিক। সো অনেকগুলা প্যাটার্ন আছে অ্যাডাপ্টার আর ডেকোরেটর দেখছি যেটা ২ টা অনেকটা সিমিলার বাট একটু হচ্ছে স্লাইট ডিফারেন্স আছে। সো আমাদের সেটা বুঝতে হবে। সো অ্যাডাপ্টারের আইডিয়াটা কি ছিল যে তোমার আ মানে হচ্ছে ২ টা ইনকম্প্যাটিবল যদি ইন্টারফেস থাকে যাদেরকে একসাথে ইউজ করা যায় না তাদেরকে ইউজ করার জন্য তুমি একটা অ্যাডাপ্টার ক্লাস লিখবা যাতে তুমি মানে আগের জিনিসগুলা ২ টাকে চেঞ্জও করা লাগলো না। তুমি এটা ব্যবহার করে আসলে ২ টা জিনিসকে একসাথে ইউজ করতে পারতেছো। সো এটাই হচ্ছে অ্যাডাপ্টারের আইডিয়াটা ছিল। সো হেল্প কমিউনিকেশন বিটুইন 2 ইনকম্প্যাটিবল ক্লাসেস যারা একটা একটার সাথে ইনকম্প্যাটিবল না তাদেরকে কম্প্যাটিবল করা একটা ক্লাস দিয়ে। আর বেসিক্যালি প্রি এক্সিস্টিং কোড তোমার চেঞ্জ করতে হচ্ছে না। তুমি আসলে এটাকে রিইউজ করতে পারতেছো। এটাই হচ্ছে সুবিধা। ওকে? সো এটার আমরা ডায়াগ্রামটা কিরকম দেখছিলাম যে আমার হচ্ছে এরকম ধরো ওই যে প্লাগ বা যে জিনিসগুলো থাকবে সেগুলো একটা কমন ইন্টারফেসের আন্ডারে থাকবে। তারপর আমার হচ্ছে আগের যে ক্লাসটা সে তো আগের ইয়েটাই ইউজ করবে কিন্তু নতুন যে অ্যাডাপ্টারটা থাকবে সে হচ্ছে হয়তো নতুনটা ইউজ করবে বা লাগলে যদি দুইটাই আমার ইউজ করা লাগে তাহলে সে হয়তো এটাকে ইউজ করবে আর আগের এক্সিস্টিং সকেটটাকে ব্যবহার করবে। সো এই দুটাকে ইউজ করে সে আসলে কাজটা করায় দিবে। ক্লায়েন্টের কাছে শুধু অ্যাডাপ্টার আর হচ্ছে যে ইন্টারফেসের আর কি অ্যাক্সেস থাকবে। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার অ্যাডাপ্টারের আইডিয়া সিম্পলি। ক্যালকুলেটর অ্যাডাপ্টার এটা আমরা দেখছিলাম। এটা কোডও দেখছিলাম আমরা যে সে হচ্ছে আগের ক্যালকুলেটরের রেক্টেঙ্গেলের ফর্মুলা দিয়ে সে আসলে ট্রায়াঙ্গেলের এরিয়া ক্যালকুলেট করতেছে অ্যাডাপ্টারের মধ্যে সেভাবে কোডটা লেখা আছে আর কি। সো অ্যাডাপ্টারের ডায়াগ্রামটা খুবই সিম্পল, আইডিয়াটা আসলে খুবই ইজি বাট তোমাকে আসলে পিক করতে হবে যে কোনটা অ্যাডাপ্টার দিয়ে আসলে করা যায়, অ্যাডাপ্টার টাইপের কোনটা। সো যেমন এখানে হচ্ছে ভিডিও প্লেয়ারে ভিডিও প্লে করা যায় বাট অডিও ফাইল চলে না। সো অডিও ফাইলটাকে অ্যাডাপ্ট করা লাগবে। সো সেই ক্ষেত্রে তোমার আসলে এটা অ্যাডাপ্টার দিয়ে করতে হবে। সো এটা আমরা হচ্ছে দেখছিলাম গতদিন ডায়াগ্রাম আঁকায় যে আসলে এটা কিভাবে করা যায়। তারপর এটা আরেকটা প্রবলেম যে সর্টিং এর কোড আছে তোমার হচ্ছে সেকেন্ড লার্জেস্ট বের করা লাগবে। সো আমার হচ্ছে সর্টিং এর কোডটাকে আমরা একটা অ্যাডাপ্টার দিয়ে আসলে সেকেন্ড লার্জেস্টটা বের করতে পারি। কিছু কোড লিখে ওখানে কিছু অ্যাডিশন দিয়ে আরকি আমি একটা অ্যাডাপ্টার দিয়ে করতে পারি আরকি। ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যাডাপ্টারের সিনারিও। আর ডেকোরেটরের ক্ষেত্রে ব্যাপারটার চেঞ্জটা কি যে ডেকোরেটর হচ্ছে এমন না যে ২ টা জিনিস একটা একটার সাথে ইনকম্প্যাটিবল। এটা জাস্ট হচ্ছে একটা এক্সিস্টিং তোমার জিনিস আছে। সেটার উপরে আমি মাল্টিপল লেয়ার্স দিচ্ছি। মানে লেয়ার ছাড়াও থাকতে পারে, লেয়ার সহও থাকতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? সো এখানে এটাই বলতেছে যে এখানে আমরা হচ্ছে মডিফাই করতে পারি না বাট হচ্ছে আমরা এক্সটেন্ড করতে পারি। সো এটার ব্যাপারটা হচ্ছে যে তোমার আসলে একটা আহ, মানে ব্যাপারটা ভিজুয়ালি জিনিসটা হচ্ছে যে র্যাপিং আ গিফট পুটিং ইট ইন আ বক্স এন্ড র্যাপিং দ্য বক্স। ঠিক আছে? মানে হচ্ছে একটার পর একটা তুমি লেয়ার দিচ্ছ, লেয়ার ছাড়াও থাকতে পারে, লেয়ার সহও থাকতে পারে। সো ডেকোরেটরের ক্ষেত্রে সবসময় টেকনিকটা কি যে আমার একটা কমন ইন্টারফেস থাকবে যাকে সবাই ইমপ্লিমেন্ট করবে। তোমার নর্মাল ধরো শেপটাকে হচ্ছে তোমার নর্মাল শেপ গুলা তো ইমপ্লিমেন্ট করতেছেই, সিমিলারলি ডেকোরেটর গুলাও তাকে ইমপ্লিমেন্ট করবে। সো প্যাটার্ন ডেকোরেটরও একটা শেপকে ইমপ্লিমেন্ট করবে, কালার ডেকোরেটর শেপকে ইমপ্লিমেন্ট মানে এদেরকে শেপের মতো আমি ব্যবহার করতে পারবো। ঠিক আছে? সো তাইলে সুবিধাটা কি হচ্ছে যে তুমি হচ্ছে নরমাল শেপও আঁকাইতে পারবা, তুমি প্যাটার্ন দিয়ে শেপ আঁকাইতে পারবা, কালার দিয়ে শেপ আঁকাইতে পারবা বা মিক্সচার অফ বোথও তুমি আসলে করতে পারবা। ঠিক আছে? ওকে? এটা তো আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে, রাইট? ডেকোরেটর কমপ্লিট করা হয়েছিল না গতদিন? তোমাদের কতটুকু পড়াইছিলাম গতদিন? আমার ঠিক খেয়াল নাই। ডেকোরেটর কি করানো হয়েছিল? ডেকোরেটর পর্যন্ত না? রাইট, আচ্ছা। সো এটাই আরকি যে তোমার এখানে হচ্ছে আমরা ডেকোরেটর গুলাতে কি থাকবে? সবসময় ইন্টারফেসের একটা অবজেক্ট থাকবে। কনস্ট্রাক্টর সেই ইন্টারফেসের অবজেক্টটা নিবে আর ওই ইন্টারফেসের মেথডটা তো থাকবে। আর ওর নিজস্ব একটা মেথড থাকে যেটা প্রাইভেট থাকবে, সেটা দিয়ে ও নিজের কোডটা এড করবে। সো এখানে ড্র কল করলে শেপের ড্রটা কল হবে, তারপর এড প্যাটার্নটা দিয়ে বেসিক্যালি শেপে প্যাটার্ন এড হবে। কালারের ক্ষেত্রে শেপটা ড্র হবে, তারপর কালার ফিল হবে। আর যদি তুমি দুইটার মিক্সচার চাও তাহলে কি করতে হবে? একটা ডেকোরেটরকে আরেকটা ডেকোরেটরের মানে কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে পাঠিয়ে দিতে হবে। তখন হচ্ছে সে প্রথমে শেপ আঁকাবে, তারপর হচ্ছে ওই ডেকোরেটরটা কাজ করবে, তারপর নিজস্ব ডেকোরেটরের কাজ করবে। এভাবে করে আরকি করা যায়। ওকে? ক্লায়েন্টের কাছে সবগুলারই অ্যাক্সেস থাকবে। তার যেটা লাগবে সে সেটা সেভাবে বানায় দিবে আরকি। ঠিক আছে?
আর ধরো হচ্ছে তোমার আম যদি এমন হয় যে তুমি চাও যে একটা ডেকোরেশন থাকলে অন্যগুলোও থাকবে, তাইলে তোমার একটা হায়ারার্কি টাইপের বানাইতে হবে। ধরো এখানে খালি পিজা বানাইলে তো পিজা তৈরি হইলো। আর তুমি যদি ক্রাস্ট দিয়ে পিজা বানাইতে চাও তাহলে সে ক্রাস্ট মানে পিজার উপরে ক্রাস্ট বসাবে, এরকম আর কি হবে। আর ধরো তুমি চাচ্ছ যে টপিং দেওয়া মানে ক্রাস্টের উপরেই আমি দিব, ক্রাস্টও থাকবে টপিংও থাকবে, তাইলে তোমার জিনিসটা পিজাকে হচ্ছে সে ইমপ্লিমেন্ট করবে, সে ক্রাস্ট ডেকোরেটরটাকে আর কি ইয়ে করবে, ঠিক আছে, ইউজ করবে। সো টপিং ডেকোরেটর থাকা মানে তুমি হচ্ছে আসলে ক্রাস্টও নিচ্ছ তার উপরে টপিং দিচ্ছ, এরকম আর কি, ঠিক আছে। মানে এটা থাকা মানে এটা থাকতেই হবে। So, এরকম যদি করো তাহলে স্ট্রাকচারটা এরকম হবে। আর যদি তুমি চাও যে সব রকম কম্বিনেশন থাকে, মানে একটার পর একটাও থাকতে পারে, আলাদা থাকতে পারে, তখন তুমি এভাবে করতে পারো আর কি। ঠিক আছে, আইডিয়া গুলো তো সবার ক্লিয়ার আশা করি, ডেকোরেটর বলো বা ইয়ে বলো। কার কি কোনো কোয়েশ্চেন আছে এই দুইটা প্যাটার্ন নিয়ে? ওকে, ঠিক আছে। সো আমরা তাইলে আজকের টাতে যাই, লাস্ট প্যাটার্ন গুলোতে যাই। আচ্ছা, সো শেষের যেটা আছে সেটা হচ্ছে বিহেভিয়ারাল প্যাটার্ন, ঠিক আছে। সো বিহেভিয়ারাল প্যাটার্ন কি, যে হাউ অবজেক্টস কমিউনিকেট। ওকে, সো একটা অবজেক্ট একটা অবজেক্টের সাথে কিভাবে কমিউনিকেশন করবে সেই টেকনিকটা আসলে বিহেভিয়ারাল প্যাটার্নটা ডিসাইড করে, ঠিক আছে। অনেকগুলো প্যাটার্ন আছে, তো আমরা হচ্ছে স্টেট আর স্ট্র্যাটেজি এই দুইটা প্যাটার্ন দেখবো, ঠিক আছে। ওকে, তো এখানে ওই আইডিয়াগুলো অনেকটা সিমিলার, বাট হচ্ছে কিছু কি ডিফারেন্স আছে সেগুলো আসলে আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো স্টেট প্যাটার্নটা যদি দেখি, সো স্টেট প্যাটার্নের আইডিয়া যেটা সেটা হচ্ছে যে allow an object to alter its behavior when its internal state changes. Object behavior is a function of its state and it must change its behavior at runtime, ঠিক আছে। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার স্টেট প্যাটার্নটা আমরা কখন ইউজ করবো, যখন হচ্ছে একটা অবজেক্ট তার কোনো ইন্টারনাল স্টেট দেখে ব্যবহার চেঞ্জ করে, বা তার হচ্ছে মানে স্টেটের উপরে বেসিস করে তার হচ্ছে মানে কাজগুলো চলে, তখন হচ্ছে আমরা স্টেট মেথডটা ইউজ করবো, ঠিক আছে। সো রান টাইমে আসলে তার হচ্ছে বিহেভিয়ারটা তার স্টেটের উপরে ডিপেন্ড করে সেভাবে চেঞ্জ হইতে থাকবে। ওকে, সো এটা যদি একটা এক্সাম্পল দেখি, যে ধরো সাপোজ রিমোট, ঠিক আছে, একটা টিভি রিমোট যদি চিন্তা করো, টিভি রিমোট তোমার হচ্ছে আসলে কয়টা স্টেটে থাকে, হয় অফ স্টেটে থাকে, না হয় সে অন স্টেটে থাকে, ঠিক আছে। সো এখন ধরো তুমি হচ্ছে যদি সাপোজ পাওয়ার বাটন দিচ্ছ, কথার কথা, ঠিক আছে। সো পাওয়ার বাটন যদি তুমি অফ স্টেটে থাকাকালীন পাওয়ার বাটন চাপ দাও, তাহলে কি হবে, তাহলে হচ্ছে টিভিটা অন হবে। সো টিভিটা অন হলে তখন রিমোটটা অন স্টেটে চলে যাচ্ছে। আবার যখন তুমি অন স্টেটে থাকাকালীন পাওয়ার বাটনটা চাপ দিলো, তখন সে কিন্তু অফ হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু এই সিকোয়েন্স বা এই অর্ডারিংটা ফিক্সড, এটা হচ্ছে পুরোটাই স্টেটের উপরে সে ডিপেন্ড করতেছে, ঠিক আছে। ও যেই স্টেটে আছে সেই স্টেটে ফাংশন কল হইলে তখন হচ্ছে সেই ওয়াইজ আর কি কাজটা হবে, ঠিক আছে। এখানে ইন্টারনাল স্টেটের উপরে ফিক্সড আছে। আর এখানে কিন্তু মানে ব্যাপারটা এমন না যে সে আসলে অফ স্টেট থেকে আবার অফ স্টেটে যাবে, সে সবসময় কিন্তু চেঞ্জ হবে, অফ স্টেট থেকে অন স্টেট যাচ্ছে, অন স্টেট থেকে অফ স্টেট যাচ্ছে, মানে এভাবে সে সবসময় চেঞ্জ করতে থাকবে বা ফ্লাকচুয়েট করতে থাকবে। ওকে, সো এটা যদি আমরা দেখি এখন স্টেটের আইডিয়াটা এখন যদি আমরা দেখি ডায়াগ্রামেটিক্যালি চিন্তা করি, সো এখানে ধরো স্টেট গুলাকে আমরা সব ক্লাস হিসাবে নিছি, আর একটা স্টেট হচ্ছে আমরা ইন্টারফেস হিসাবে নিছি। ওকে, সো অন স্টেটের কোডটা কি, ধরো অন স্টেটে একটা ফাংশন আছে প্রেস সুইচ, প্রেস সুইচ কল করলে অন স্টেটে থাকাকালীন তুমি যে কাজগুলো করবে সেটা এখানে থাকবে। অফ স্টেটের ক্ষেত্রে তুমি প্রেস সুইচ কল করলে তুমি অফ স্টেটে থাকাকালীন যে কাজগুলো আছে সেগুলো করবা। আর এটার প্যারামিটার হিসেবে যাবে হচ্ছে যেই অবজেক্টটা তুমি আসলে স্টেট পাল্টাতে যাচ্ছ। সো এখানে আমার রিমোট অবজেক্টটা স্টেট পাল্টাতে যাচ্ছে, সো এটা তুমি এখানে প্যারামিটার হিসেবে পাস করবে, এটা একটা ইন্টারফেস আছে। ওকে, আর তোমার যেই অবজেক্টটা যেটার জন্য স্টেটটা বানাচ্ছ তুমি, সেই অবজেক্টটার মধ্যে কি থাকবে, তার একটা স্টেট ভ্যারিয়েবল অবশ্যই থাকবে, যে সে আসলে তোমার কোন স্টেটে আছে, সে কি অফ স্টেটে আছে না অন স্টেটে আছে, একটা প্রাইভেট স্টেট ভ্যারিয়েবল থাকা লাগবে। এরপর হচ্ছে তার কি কি মেথড থাকবে, তার কনস্ট্রাক্টর থাকবে, স্টেট গুলা গেটার সেটার থাকবে স্টেট গুলা পাওয়ার জন্য, আর তার হচ্ছে ফাংশনটা থাকবে, যেই ফাংশনটা কল করলে আমার এই স্টেটের কাজগুলো হবে। সো সেই ফাংশনটা হচ্ছে আমার এই যে প্রেস বাটন ফাংশনটা, ঠিক আছে। সো প্রেস বাটন দিলে সে দেখবে যে সে কোন স্টেটে আছে, স্টেট দেখার পর সে আসলে সেই স্টেটে, ধরো তুমি অন স্টেটে আছো, ঠিক আছে। অন স্টেটে তুমি যদি বাটন প্রেস করো, বাটন প্রেস করলে কি হবে, ধরো তখন টিভিটা অফ হবে, অফের কোড গুলা চলবে। এখন অফের কোড গুলা কিরকম হতে পারে, ধরো টিভির পাওয়ার অফ করে দাও, তোমার ভিতরে সার্কিট অফ করে দাও, হ্যান ত্যান এই টাইপের জিনিসপাতিগুলো আর কি চলবে। আর ধরো অফ স্টেটে থাকলে অন করার সময় পাওয়ার অন করো, তোমার সার্কিট অন করে দাও, এভরিথিং এই টাইপের কোড গুলো হয়তো রান করবে, ঠিক আছে। সো যদি এরকম হয় যে যখন একটা স্টেটের উপরে ডিপেন্ড করে তোমার আসলে অবজেক্টের বিহেভিয়ার চেঞ্জ করতেছে, তখনই আমরা আসলে এই স্টাইলে জিনিসটাকে কোড করব, ঠিক আছে।
বুঝতে পারছি সবাই স্টেটের আইডিয়াটা? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো স্টেটের যদি আমরা একটু কোড দেখি। আ আচ্ছা। সো এই অফ স্টেট, অন স্টেট এই প্রবলেমটার জন্যই যদি আমরা একটু কোড দেখি যে আসলে কোডে কিভাবে কাজ করতেছে জিনিসটা, সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে? সো এখানে হচ্ছে তোমার ইন্টারফেসটা আছে, ইন্টারফেসে মেথডটা আছে। প্রেস সুইচ মেথড, যেটা রিমোট প্যারামিটার নিচ্ছে। আচ্ছা, অফ ক্লাসে কি হচ্ছে? ক্লাস অফ ইমপ্লিমেন্ট সুইচ স্টেট। আচ্ছা, সো এটার মধ্যে কি হচ্ছে? ধরো এখানে জাস্ট একটা সিম্পল প্রিন্ট দিছে যে আমি অফ আছি, অন হয়ে যাব। ওকে? বাট ধরো এখানে আর কি কোড গুলো চলবে, যে ধরো তুমি অফ স্টেটে থাকলে কি কোড করবে? অফ স্টেটে থাকলে তুমি হচ্ছে পাওয়ার অন করবা, তারপর হচ্ছে লাইট জ্বালাবা, সার্কিট অন করবা, এক্সেট্রা, এগুলো অন টন করে তুমি হচ্ছে স্টেটটাকে পাল্টাই দিবা। ঠিক আছে? সো তুমি হচ্ছে যেখানে প্যারামিটার হিসেবে রিমোটটা নিছো, যেই অবজেক্টটার জন্য তুমি কাজ করতেছো। ঠিক আছে? তো তুমি তোমার কোডগুলা চালাই নিয়ে তারপর সেই অবজেক্টটার স্টেটটা পাল্টাই দিতে হবে। সেই অবজেক্টটার স্টেটটা আমি হচ্ছে একটা নিউ অন স্টেট বানাই দিলাম। ঠিক আছে? ওর স্টেট এখন হচ্ছে একটা অন স্টেট হয়ে গেল। ওকে? তারপরে ধরো আবার অনের কোডটা কি? অনের কোডটা ব্যাপারটা যে অন থেকে অফ হয়ে যাবে, অনের থেকে অফের কোডগুলা চালাবে, পাওয়ার অফ এন্ড এভরিথিং ওগুলা চালাবে। তারপরে হচ্ছে এই রিমোট অবজেক্টটার স্টেট সে সেট করে দিবে, সে হচ্ছে এটাকে অফ বানাই দিবে। ওকে? সো এটাই হচ্ছে স্টেটের কাজ। স্টেটের কাজ হচ্ছে নিজের কোডগুলা চালানো, তারপর স্টেটটা চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে? কারণ কোন স্টেট আসলে ফিক্স থাকবে না, সে হচ্ছে স্টেট মানে চেঞ্জ হইতেই থাকবে। ঠিক আছে? ওকে? আচ্ছা, আর রিমোট ক্লাসটাতেই থাকবে, তার হচ্ছে একটা স্টেট থাকবে, স্টেট অবজেক্ট থাকবে, সেটাকে তুমি কনস্ট্রাক্টরে সেট করবা। তারপর গেটার সেটার থাকবে, এগুলা ইউজ করা লাগবে। ঠিক আছে? এই যে আমরা সেট স্টেটটা দিয়ে কিন্তু সেটারটা দিয়ে আসলে স্টেট গুলা সেট করতেছি। ঠিক আছে? সো এটা গেল। এরপর হচ্ছে আমার এটার বাটন ফাংশনে কি হবে? স্টেটের ফাংশন গুলা কল হবে। ঠিক আছে? ওর যে কারেন্ট স্টেট আছে সেই স্টেটের ফাংশনটা আমি কল দিব, আর এটার প্যারামিটার হিসেবে আমি দিস অবজেক্টটা মানে এই রিমোটটাকে পাঠাই দিব। ঠিক আছে? কারণ ওরা প্যারামিটার হিসেবে হচ্ছে যে রিমোট অবজেক্টটা নেয়। এটা নেয় কারণ এটার স্টেট তাকে পাল্টাইতে হবে, এটার উপরেই তার কাজ করতে হবে, এই জন্য প্যারামিটার হিসেবে তাকে নিচ্ছে। ওকে? সো সেই জন্য আরকি আমরা হচ্ছে এই যেটা স্টেট আছে সেটার ফাংশনটা কল দিব, আর এটার মধ্যে আমি এই অবজেক্টটাকে দিস হিসাবে পাঠাই দিব। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? সবাই কি ক্লিয়ার আইডিয়াটা? আচ্ছা। ক্লায়েন্টের দিকে দেখো, ক্লায়েন্টের কি হবে? ক্লায়েন্টের হচ্ছে সে স্টেট বানায় একটা রিমোট কল করলো। ইনিশিয়ালি জিনিসটা অফ আছে। তারপরে তুমি ১ম বাটন প্রেস করলে সে অফ থেকে অন চলে যাবে। আবার যদি 2nd টাইম বাটন প্রেস করো তখন সে অন থেকে আবার অফ হয়ে যাবে। ঠিক আছে? সো এভাবেই সে ফ্লাকচুয়েট করতে থাকবে। বুঝতে পারছো? সো যখনই দেখবা যে কোনো একটা অবজেক্ট বা কোনো একটা সিনারিওতে তুমি বুঝতেছো যে একটা ইন্টারনাল স্টেট আছে, সেই স্টেটটার চেঞ্জের উপরে ডিপেন্ড করে কাজগুলা হচ্ছে, তখন আসলে তোমার কাজটাকে তুমি হচ্ছে স্টেট প্যাটার্ন দিয়ে ডিজাইন করতে পারো, এই স্টাইলে ডিজাইন করতে পারো। ওকে? বুঝতে পারছি সবাই? সবাই কি ক্লিয়ার এই আইডিয়াটা স্টেটের? কারো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ওকে, অলরাইট, ঠিক আছে। আচ্ছা, সো স্টেটটা আমরা বুঝলাম। ওকে, সো এটা গেল। আরেকটা এক্সাম্পল এখানে দাও। এটা হচ্ছে একটা কিউ এর জন্য। কিউ মানে একটা লাইনের কথা বলতেছে। সো লাইনে লাইন বা একটা বুথে তুমি চিন্তা করতে পারো যে স্টেট কি হইতে পারে। একটা হচ্ছে বুথটা অকুপাইড একটা স্টেটে থাকতে পারে, আর একটা হচ্ছে বুথটা ফ্রি স্টেটে থাকতে পারে। ঠিক আছে? সো এরকমই যে ধরো একটা বিজি স্টেট, একটা অ্যাভেলেবল স্টেট। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে তুমি চিন্তা করতে পারো জিনিসটাকে। ২ টা স্টেট আছে, বিজি আর অ্যাভেলেবল। আর এখানে ধরো ডু অ্যাকশন, এখানে হচ্ছে স্টেট গুলা কিসের জন্য? কাউন্টারের জন্য। সো ধরো কাউন্টার অবজেক্টটাকে প্যারামিটার হিসেবে নিয়ে সে হচ্ছে আর কি জিনিসটা করলো। ওকে?
স্টেট আছে এখানে। তারপর কাউন্টারের মধ্যে কি থাকবে? কাউন্টারের মধ্যে হয়তো স্টেট ভ্যারিয়েবলটা থাকবে, গেটার সেটার থাকবে, আর তারপর হচ্ছে তার ফাংশন গুলো থাকবে, ঠিক আছে? এখানে হয়তো দুইটা ফাংশন দিছে, অ্যাড নিউ আর রিমুভ। সো অ্যাড নিউ হয়তো তোমার অ্যাভেলেবল স্টেটে থাকলে সে হয়তো এই ফাংশনটা অ্যাড নিউ ফাংশনটা কল করবে, ঠিক আছে? যে নতুন কাস্টমারকে ডাকো। আর ধরো সে বিজি স্টেটে থাকলে সে তার কাজ শেষ করে নিয়ে রিমুভ ফাংশনটা হয়তো কল করবে, সেটাতে হচ্ছে কাস্টমারকে সরাই দিবে, সরাই দিয়ে নতুন আবার অ্যাভেলেবল স্টেটে চলে যাবে, বুঝে গেছে? সো মানে এভাবে স্টেটটা ফ্লাকচুয়েট করতেছে, সে হচ্ছে কাউন্টার বিজি হবে, বিজি হয়ে কাজ করে নিয়ে কাজ শেষ হয়ে গেলে সে আবার অ্যাভেলেবল স্টেটে চলে যাবে, অ্যাভেলেবল স্টেটে থাকলে সে ক্লায়েন্টের জন্য ওয়েট করবে, আসবে, আসার পর সে আবার ওখান থেকে বিজি স্টেটে চলে যাবে, মানে সে তার কোডগুলা রান করে শেষে গিয়ে স্টেটটা পাল্টাই দিবে, বুঝতে পারছো? সবাই কি ক্লিয়ার আইডিয়াটা? মানে ডায়াগ্রামটা অনেকটা সিম্পল, ওই সেম স্টাইলেই আসলে ড্রয়িং গুলো হবে, বুঝা গেছে? তোমার আসলে সিনারিওটা বুঝে পিক করতে হবে যে এটা আসলে স্টেট প্যাটার্ন দিয়ে মানে করব কিনা আমরা, ওকে? আচ্ছা, স্টেটের কিছু প্রবলেমস যদি দেখি, সো যেমন এখানে একটা এক্সাম্পল যে ধরো থিঙ্ক অফ দ্য ট্রাফিক লাইটস, দ্য রেড গ্রিন এন্ড ইয়েলো কালার্স রেফার টু দ্য পার্টিকুলার স্টেট অফ দ্য ভেহিকুলার রেগুলেশন, ঠিক আছে? আচ্ছা, এটা তোমরা ট্রাই করো তো একটু নিজেরা, যে ট্রাফিক লাইটের জন্য ধরো তুমি এরকম একটা ইউএমএল ডায়াগ্রাম আঁকাচ্ছ, ঠিক আছে? সো সেটা কিরকম হবে? ট্রাফিক লাইট রেড গ্রিন ইয়েলো, তিনটা স্টেটে সে থাকবে, তিনটা স্টেটে সে কাজ করবে, ওকে? সো এটা একটু ট্রাই করো তো সবাই। আমি হচ্ছে এই একটা ছবি দিয়ে রাখলাম, ধরো তোমাদের বোঝার জন্য যে ড্রয়িংটা কিরকম হবে, ঠিক আছে? সবাই একটু এটা এটা ট্রাই করো তো, একটা নিজেরা ট্রাই করো। এটা হচ্ছে ট্রাফিক লাইটের জন্য বানানো, রেড গ্রিন ইয়েলো, ধরো এরকম তিনটা স্টেট আছে, সেটার জন্য তুমি আসলে ডিজাইন করো, ওকে? সো এটা আমরা দেখি, ওকে? সো থিঙ্ক অফ দ্য ট্রাফিক লাইটস, রেড গ্রিন এন্ড ইয়েলো কালার রেফার্স টু দ্য পার্টিকুলার স্টেট অফ দ্য vehicular রেগুলেশন। আচ্ছা, সো এখানে হচ্ছে আমার তিনটা স্টেট আছে, রেড গ্রিন আর ইয়েলো। সো তিনটা স্টেটের জন্য ধরো তিনটা আমার ক্লাস বানাইতে হবে। সো ধরো রেড স্টেট আর তারপর হচ্ছে গ্রিন স্টেট আর সাপোজ ইয়েলো স্টেট, ওকে? তিনটা ক্লাস আমরা বানাইলাম, এই তিনটা হচ্ছে কোনো একটা ইন্টারফেসের আন্ডারে থাকবে। সো ধরো এটাকে আমরা আরেকটা ইন্টারফেসের আন্ডারে নিলাম, এটার নাম দিই ধরো ট্রাফিক স্টেট, ট্রাফিক লাইট, যেটাই বলো, একটা কিছু একটা নাম দিলাম, ঠিক আছে? ওকে, আর এখন এইটা হচ্ছে কোনো একটা ক্লাস আর কি ব্যবহার করবে, মানে কোনো একটা ক্লাসের স্টেট তোমার বোঝাচ্ছে, ঠিক আছে? সো এটা ধরো বলতেছে যে ভেহিকুলার রেগুলেশন, সো আমরা চিন্তা করতে পারি যে এই স্টেট গুলাতে ভেহিকল কিভাবে মুভ করবে সেটাকে আমরা হয়তো মানে সেটার জন্য হয়তো আমরা কোড করতে পারি। সো ধরো এখানে আমি একটা ক্লাস রাখলাম, সাপোজ ভেহিকল। সো ভেহিকল আর কি বেসিক্যালি ট্রাফিক লাইটে আর কি এক একটা স্টেট দেখতে পারবে। সো সে হচ্ছে এই স্টেট গুলাকে ব্যবহার করবে, ঠিক আছে? ট্রাফিক লাইট, ওকে? আর আমার ক্লায়েন্ট বা যেটা, সে হচ্ছে ভেহিকলটাকে ইউজ করবে, ওকে? ক্লায়েন্ট মেইন, সে হচ্ছে এই ভেহিকলটাকে ইউজ করবে সাপোজ, ওকে? আচ্ছা, সো এখন হচ্ছে আমার ইয়েটা গেল, এখন বেসিক্যালি মেথড বা ফাংশন গুলো কিভাবে লিখতে হয় সেগুলো একটু আমরা দেখি। সো একটা মেথড থাকবে যেটার মধ্যে এই জিনিসটাকে প্যারামিটার হিসেবে নিতে হবে, সে হচ্ছে তার কাজটা করবে, ওকে? সো ধরো এখানে হচ্ছে আমরা আম, ধরো কিছু একটা মেথড দিই, ধরো এটার মধ্যে ধরো ডু অ্যাকশন বা কিছু একটা এরকম দিলাম, ঠিক আছে? ডু অ্যাকশন, এটার মধ্যে আমি হচ্ছে ভেহিকলটা প্যারামিটার হিসেবে নিব, ওকে? সো এখানেও সিমিলারলি সেম মেথডটাই থাকবে, ডু অ্যাকশন ভেহিকলটা নিবে, okay? সবগুলোতেই আসলে সেম মেথডটা থাকবে। সো মানে বেসিক্যালি যখন লাইট রেড স্টেটে থাকবে তখন কিছু কাজ হবে, যখন লাইট গ্রিন স্টেটে থাকবে তখন ভেহিকলটা কিছু কাজ করবে, ঠিক আছে? সো সেই টাইপের জিনিসগুলো এখানে আর কি থাকবে, ওকে? সো এই গেল।
ভেহিকেলের মধ্যে কি থাকবে? ভেহিকেলের মধ্যে একটা প্রাইভেট হচ্ছে এই স্টেট থাকবে, ট্রাফিক লাইটের স্টেট, ঠিক আছে? সো হচ্ছে ধরো তুমি এভাবে বলেছো ট্রাফিক ট্রাফিক লাইট লাইট এরকম একটা ভ্যারিয়েবল থাকলো, ঠিক আছে? সো লাইট ভ্যারিয়েবলটা দিয়ে তুমি আসলে ডিসাইড করবে যে তোমার স্টেটটা কি আছে। তারপর তোমার এখানে কি কি থাকবে আর কি কি ছিল, তোমার হচ্ছে কনস্ট্রাক্টর থাকবে, গেটার সেটার থাকবে, ঠিক আছে? সো ওটা যদি আমরা দিই, আমরা ধরো কনস্ট্রাক্টরটা দিলাম যে ভেহিকল, এটার মধ্যে সে একটা ট্রাফিক লাইট ইনপুট নিবে, সেটা দিয়ে সে সেট করবে, ওকে? সো এরপর হচ্ছে গেটার থাকবে, গেটারের জন্য হচ্ছে গেট স্টেট, গেট স্টেট এটা হচ্ছে তোমার ট্রাফিক লাইটটা রিটার্ন করবে, ঠিক আছে? তারপর হচ্ছে সেট স্টেট, সেট স্টেটে তোমার হচ্ছে স্টেটটা সেট হবে, এখানে ধরো ট্রাফিক লাইটটা প্যারামিটার হিসেবে যাবে, ওকে? আর লাস্টে গিয়ে হচ্ছে তুমি আর কি মেথড গুলা দিবা, যে একটা মেথড দিতে পারো, যে বা মাল্টিপল মেথড দিতে পারো বিভিন্ন স্টেটের জন্য, বা একই মেথডই যদি হয় তাহলে তুমি একটাই দিতে পারো। সো এখানে যেমন তুমি তিনটা জন্য তিনটা মেথড চিন্তা করো, যেমন ধরো রেড লাইট যখন আছে, সো তুমি যখন রেড লাইট দেখতেছো তখন কি হবে বেসিক্যালি, রেড লাইট দেখলে তুমি হচ্ছে ধরো কিছু কাজ করবা, ধরো তুমি গাড়িটা স্টপ করবা, তোমার হচ্ছে অনেকগুলা কাজ করবা, করার পর তারপর তোমার স্টেটটা চেঞ্জ হবে আর কি, ঠিক আছে? তারপর ধরো ইয়েলো লাইটে তুমি ওয়েট করবা, গ্রিন লাইটে ধরো তুমি হচ্ছে মুভ করবা, ঠিক আছে? সো মুভের জন্য কি হবে, যে গাড়ি স্টার্ট করো, গাড়ির অ্যাক্সেলারেটর প্রেস করো, মানে বিভিন্ন রকম কাজ থাকবে, ঠিক আছে? সো এরকম তুমি বিভিন্ন মেথড তুমি এখানে রাখতে পারো, ধরো আমি দিলাম মুভ মেথড, তারপর হচ্ছে তোমার ওয়েট মেথড, তারপরে তোমার বলতে পারো যে স্টপ মেথড, ঠিক আছে? So, এক এক মেথডে এক একটা স্টেটের উপরে ডিপেন্ড করে আসলে কাজটা করবে, যে স্টেটে থাকবে সেই স্টেট থেকে সে ফ্লিপ করে আর কি কাজগুলো করবে, ওকে? সো এই মেথডগুলোর মধ্যে এই তোমার স্টেটের ডু অ্যাকশন গুলো কল হবে আর কি, ঠিক আছে? সো মুভ ওয়েট স্টপের মধ্যে ডু অ্যাকশন গুলো কল হবে, তারপর সেভাবে সে স্টেট চেঞ্জ করবে, সেভাবে কাজগুলো করবে আর কি, ঠিক আছে? সো বুঝতে পারছি সবাই আইডিয়াটা, মানে অলমোস্ট সিমিলার আর কি, কাজগুলো আসলে এরকমই, তোমাকে আসলে বুঝতে হবে জিনিসটা, যদি স্টেট দিয়ে ফ্লাকচুয়েট করে তখন তোমার এইভাবে ডিজাইন করতে হবে, ওকে? ঠিক আছে সবাই বুঝতে পারছি? কারো কি কোনো কোয়েশ্চেন আছে স্টেট প্যাটার্ন নিয়ে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা হচ্ছে পরেরটাতে যাই, স্ট্র্যাটেজি প্যাটার্ন। আচ্ছা, সো জ্যামবোর্ড কি প্রয়োজন আছে? এটা এটা তো তোমার ক্লাস ক্লাস রেকর্ডিং এ থাকবে, সমস্যা নেই, জ্যামবোর্ডের লেখা তো খুব একটা ভালো না, এটা কি দরকার আছে? মনে তো হয় না। এটা তোমার ওই রেকর্ডিং, সবই তো রেকর্ড করা হচ্ছে, সো রেকর্ডিং এর মধ্যে থাকবে, সো এটা প্রবলেম নাই আর কি। আচ্ছা, সো আমরা হচ্ছে স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি প্যাটার্নটা দেখি। আচ্ছা, সো স্ট্র্যাটেজি প্যাটার্নের যেটা আইডিয়া সেটা হচ্ছে যে ডিফাইন আ ফ্যামিলি অফ অ্যালগরিদমস এন্ড মেক দেম ইন্টারচেঞ্জেবল, সিলেক্ট দ্য বিহেভিয়ার অফ অ্যান অ্যালগরিদম ডাইনামিক্যালি অ্যাট রান টাইম, ঠিক আছে? আচ্ছা, সো স্ট্র্যাটেজি মেথড যেটা বলতেছে যে তুমি আসলে বিভিন্ন রকম টেকনিক বা বিভিন্ন রকম অ্যালগরিদম বানাবা, সেগুলো আসলে ইন্টারচেঞ্জেবল হবে, তুমি হচ্ছে মানে ডাইনামিক্যালি রান টাইমে পিক করতে পারবা যে আসলে আমি কোন স্ট্র্যাটেজিটা ইউজ করবো বা কোন অ্যালগরিদমটা ইউজ করবো, ঠিক আছে? ওকে, সো এটা এট আ গ্লান্স দেখতে একদম স্টেটের মতোই জিনিসটা দেখতে, ঠিক আছে? কিন্তু কিছু ডিফারেন্স আছে, ঠিক আছে? সো স্টেট আর স্ট্র্যাটেজির মধ্যে প্রথম যেটা মানে মেজর ডিফারেন্স, সেটা হচ্ছে যে স্ট্র্যাটেজি আসলে কোনো ইন্টারনাল স্টেটের উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে? স্ট্র্যাটেজি ডিপেন্ড করে যে ধরো স্ট্র্যাটেজি তোমার হচ্ছে মানে ক্লায়েন্টের ইনপুটের উপরে, বা হচ্ছে তোমার যখন যেটা রিকোয়ারমেন্ট সেই ইনপুট বেসিসে সে আসলে স্ট্র্যাটেজি পিক করে, ঠিক আছে? মানে এখানে যেমন যেটা দেওয়া আছে স্ট্র্যাটেজিটা, ধরো এখানে তোমার কিছু ক্যালকুলেশনের স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে? সো সে অ্যাডিশন করতে পারে, সাবট্রাকশন করতে পারে, মাল্টিপ্লিকেশন করতে পারে, ঠিক আছে? সো এটা ডিসাইড হবে ক্লায়েন্টের ইনপুটের বেসিসে, আমি হচ্ছে ধরো অ্যাড করতে চাচ্ছি, আমি অ্যাড করব, আমি ধরো 10 বার অ্যাড করতে চাইলাম, 10 বার অ্যাড করব, তারপরে ধরো আমি একবার সাবট্রাক্ট করলাম, একবার মাল্টিপ্লিকেশন করলাম। সো এইভাবে আসলে ক্লায়েন্ট যখন যেটা চাবে সেভাবে আসলে স্ট্র্যাটেজিটা পিক হবে, ঠিক আছে? কিন্তু স্টেটের ব্যাপারটা কিন্তু আসলে ক্লায়েন্টের ডিসিশনের উপরে না, কিন্তু স্টেটের ব্যাপারটা কিন্তু এমন না যে ধরো তুমি রিমোট চিন্তা করো, রিমোট হচ্ছে তোমার অন আছে, অনের পর তুমি বাটন প্রেস করলে অফেই যাবা, তুমি কখনো এমন হবে না যে আমি রিমোটে 10 বার বাটন প্রেস করলাম, আমি 10 বারই অন স্টেটে থাকলাম,
মানে এটা কিন্তু তোমার ওভাবে ফিক্স না, তুমি হচ্ছে স্টেটের সাথে চেঞ্জ হবে। তোমার ট্রাফিক লাইটে কিন্তু এমন হবে না যে ধরো তুমি গ্রিন লাইটে আসো তারপরও তুমি হচ্ছে মানে আরো দুইবার গ্রিন লাইট আসলো, এরকম হবে না। গ্রিনের পরেই তোমার হচ্ছে রেড বা ইয়েলো এভাবে চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে? সো স্টেটের ব্যাপারটা হচ্ছে ইন্টারনাল স্টেটটা কিন্তু সবসময় চেঞ্জ হয়, সবসময় ফ্লাকচুয়েট করে, আর সেই ওয়াইজ তোমার ডিসিশন মানে বিহেভিয়ারটা চেঞ্জ হয়, ওটা কিন্তু স্টেটের উপরে ফিক্সড। ক্লায়েন্ট জাস্ট হচ্ছে তার ফাংশনটা কল করে যে আমি হচ্ছে এই ফাংশনটা করব, এই ফাংশনটা করব, ইন্টারনালি স্টেট গুলো হ্যান্ডেল করে। কিন্তু স্ট্র্যাটেজির ক্ষেত্রে ব্যাপারটা এরকম না, স্ট্র্যাটেজির ক্ষেত্রে তোমার ক্লায়েন্ট যেটা বলবে সেটাই, সেই স্ট্র্যাটেজিটাই আসলে পিক হবে, ঠিক আছে? এরকম আর কি ব্যাপারটা, মানে তার ইনপুটের বেসিসে তোমার হচ্ছে কোড লেখা থাকবে যে এই ইনপুট আসলে এরকম হবে, ওই স্টাইলেরই আর কি স্ট্র্যাটেজিটা পিক হবে, ঠিক আছে? আর এটা কিন্তু কোনো ফ্যাক্টরি ফ্যাক্টরি বা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ক্লাস না যে তোমার হচ্ছে তুমি একটা অবজেক্ট ক্রিয়েট করতেছো, এগুলো কিন্তু মানে ক্লাস বেসিক্যালি, বাট এগুলো আসলে ওই তোমার মানে রিয়েল লাইফ সেন্সে আসলে অবজেক্ট না। ফ্যাক্টরি কিন্তু রিয়েল লাইফ সেন্সে একটা অবজেক্ট বানাইতো, ঠিক আছে? এগুলো হচ্ছে টেকনিক বেসিক্যালি, অ্যালগোরিদম বা টেকনিক তুমি যেটা চালাচ্ছ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আর কি স্ট্র্যাটেজি আমরা ইউজ করতেছি, ওকে? সো এখানে দেখো, এখানে তোমার আগের মতোই সবই সিমিলার, এখানে কিন্তু প্যারামিটারে তোমার এই যে এই অবজেক্ট নেওয়া লাগে না, তো তুমি তোমার ইনপুট নিবা যেটা লাগে। সো এখানে জাস্ট অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশনের ইয়ে নিচ্ছে। আর এখানে হচ্ছে একটা ক্লাস নিচ্ছে, এটার নাম অপারেশন কনটেক্সট, মানে সে আসলে কোন স্ট্র্যাটেজিটা পিক করবে সেটা আসলে এই ক্লাসটা ডিটারমাইন করবে। সো এর মধ্যে একটা স্ট্র্যাটেজি অবজেক্ট থাকবে, আর এখানে একটা অ্যাপ্লাই স্ট্র্যাটেজি মেথড থাকবে, যেটার মধ্যে তুমি ইনপুট গুলো পাঠাবে, ইনপুটের বেসিসে ভিতরে সে চেক রাখবে, চেক থেকে সে ডিসাইড করবে যে কোন স্ট্র্যাটেজিটা কল হবে, আর ক্লায়েন্ট বেসিক্যালি এটাকেই কল করবে, ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা? স্ট্র্যাটেজি আর স্টেটের ডিফারেন্সটা বুঝতে পারছি? আচ্ছা, সো এইটা যদি এখন আমরা যদি স্ট্র্যাটেজির কোড দেখি একটু, তাহলে আর একটু ক্লিয়ার হবে। না, ফ্লাকচুয়েট করতে পারে, কিন্তু এটা আসলে তোমার ফিক্স না। মানে স্টেটের ব্যাপারটা হচ্ছে যে একটা ইন্টারনাল স্টেটের উপর তার সবকিছু ডিপেন্ড করতেছে, স্ট্র্যাটেজিটা আসলে ইন্টারনাল স্টেট না। মানে যেমন রিমোটের কথা যেটা বললাম, যে রিমোটের একটা ইন্টারনাল স্টেট আছে, সে অন থেকে অফ হয়, অফ থেকে অন হয়। সে কিন্তু হচ্ছে মানে বারবার অনে থাকতে পারবে না, বুঝতে পারছো? মানে তুমি যতবারই ফাংশন কল দিবা সে স্টেট পাল্টাবে। ট্রাফিক লাইটের ব্যাপারটাও তাই, যে যতবারই ট্রাফিক লাইটের মানে বাটন প্রেস করা হবে বা ওই টাইমার ক্রস করবে, তখন কিন্তু সে লাইটটা চেঞ্জ করবে, ঠিক আছে? মানে সেটা হচ্ছে ফিক্সড, এটা এমন না যে আমি চাচ্ছি তাই ওভাবে চেঞ্জ হবে, মানে আমার উইশে চেঞ্জ হবে না, আমার ফাংশন কলে ডিফারেন্ট হবে। বাট স্ট্র্যাটেজিটা হচ্ছে যে তুমি সিনারিওটা বুঝতেছো এরকম যে তুমি যেটা বলবা সেই ওয়াইজ তুমি স্ট্র্যাটেজি পিক করতেছো, ঠিক আছে? মানে ধরো এই যে ধরো আমাদের যেমন ইউআইইউ এর কথা চিন্তা করতে পারো, যে ধরো ইউআইইউ স্ট্র্যাটেজি কি পিক করছে, যেদিন অবরোধ হবে সেদিন অনলাইন ক্লাস, যেদিন অবরোধ হবে না সেদিন অফলাইন ক্লাস, ঠিক আছে? সো এটা কিন্তু ফ্লাকচুয়েটিং না, এটার ব্যাপারটা হচ্ছে যে তোমার অবরোধের উপরে ডিপেন্ড করতেছে, বুঝতে পারছো? মানে অবরোধ দিলেই অনলাইনে চলে যাচ্ছে, অবরোধ না দিলে অফলাইনে চলে যাচ্ছে, ঠিক আছে? সো এটা আসলে ওইটার উপরে ডিপেন্ডেন্ট। বাট ধরো এটা ফিক্স না যে আমার হচ্ছে একদিন অনলাইন একদিন অফলাইন, অফলাইনের পরের দিন আবার অনলাইন হইতে হবে, মানে অফলাইনের পর অফলাইন হইতে পারবে না, এরকম কিছু না, বুঝতে পারছো? সো এটাই আর কি স্ট্র্যাটেজি আর স্টেটের মেজর ডিফারেন্সটা হচ্ছে আসলে এইটাই, ওকে? একটা হলো ইন্টারনাল স্টেটে ডিপেন্ড করতেছে, আর একটা হচ্ছে তোমার ইনপুট বেসিসে ডিপেন্ড করতেছে, ঠিক আছে? সো এখন কোডটা যদি দেখি স্ট্র্যাটেজি, সো এটা তো গেল, ইন্টারফেস স্ট্র্যাটেজি গেল। আর অ্যাড এর ক্ষেত্রে জাস্ট অ্যাড করে রিটার্ন করে দিবে, আর সাবট্রাক্টে সাবট্রাক্ট, মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই, ওকে? সো এই ক্লাসটা আসলে ইম্পর্টেন্ট, অপারেশনাল কনটেক্সট, মানে এইটা দিয়ে আসলে এখানে একটা এক্সাম্পলটা বোঝানো হয়েছে। সো এখানে সে একটা প্রাইভেট স্ট্র্যাটেজি ভ্যারিয়েবল থাকবে, এখন অ্যাপ্লাই স্ট্র্যাটেজি ফাংশনটা ক্লায়েন্ট কল করবে যে সে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এখানে একটা ডামি কোড দেওয়া আছে যেটা দিয়ে আসলে সে বিভিন্ন স্টাইলের স্ট্র্যাটেজি পিক করছে। মানে এখানেও বলছে যে ধরো এ যদি 10 এর ছোট হয় আর বিও যদি 10 এর ছোট হয় তাহলে আমি যোগ করব, আর যদি দুইটা 100 এর বড় হয় তাহলে আমি হচ্ছে সাবট্রাক্ট করব, নাইলে হচ্ছে আমি সবসময় মাল্টিপ্লিকেশন করব, ঠিক আছে? সো মানে বেসিক্যালি এখানে সে হচ্ছে ওর এই স্ট্র্যাটেজি ভ্যারিয়েবলটাকে আর কি নিউ মানে স্ট্র্যাটেজিটা সিলেক্ট করে দিচ্ছে, তারপরে গিয়ে লাস্টে গিয়ে সে তার স্ট্র্যাটেজি ডট ডু অ্যাকশন কল করলে আসলে তার অ্যাকশনটা চলতেছে, ঠিক আছে? মানে এটা হচ্ছে তার ইনপুটের বেসিসে সে ডিসাইড করতেছে, সো ইনপুট এরকম হইলে সে এরকম কাজ করবে, এরকম হইলে সে এরকম কাজ করবে। মানে তার ইনপুট যেরকম সেরকম তোমার কি স্ট্র্যাটেজিটা পিক হবে, বুঝতে পারছো ডিফারেন্সটা? সো এইভাবে আসলে সেট করা আছে। এখানে একটা ডামি কোড লেখা আছে, এখানে র‍্যান্ডম কিছু কন্ডিশন দিয়ে আর কি স্ট্র্যাটেজিটা পিক করছে। বা ধরো তোমার রিয়েল লাইফে তোমার তো কন্ডিশন থাকবে, যে এই কন্ডিশন, যে ধরো এখানে ধরো ইফ অবরোধ দেন হচ্ছে অনলাইন ক্লাস, ইফ এলস হচ্ছে তোমার অফলাইন ক্লাস, এরকম আর কি ব্যাপারটা, বুঝছো? তারপরে ধরো স্ট্র্যাটেজি ডট ডু অ্যাকশন বা ডু ক্লাস এরকম দিলে তখন ওই অনলাইনের কোড চলবে বা অফলাইনের কোড চলবে। বোঝা গেছে আইডিয়াটা? আর ক্লায়েন্টের এন্ডটা যদি দেখো, ক্লায়েন্টের এন্ডে সে হচ্ছে যে কনটেক্সট একটা ক্রিয়েট করবে,
তারপরে হচ্ছে সে কনটেক্সটের মধ্যে জাস্ট তার কাজ হচ্ছে জাস্ট ইনপুট দেওয়া। তার চিন্তা করতে হবে না যে কোনটা কি চায়। সে শুধু ইনপুট দিবে, তোমার অটোমেটিক্যালি স্ট্র্যাটেজিটা সেভাবে পিক হয়ে সেটাই চলবে। ঠিক আছে? এটাই হচ্ছে কাজ। সো সেখানে এখানে ইনপুট দিলে অ্যাডিশন হবে, এই বড় ইনপুট দিলে হচ্ছে সাবট্রাকশন হচ্ছে, আর এটাতে ধরো মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে? বুঝতে পারছি সবাই আইডিয়াটা স্ট্র্যাটেজির? কোয়েশ্চেন আছে কারোর? সবাই কি বুঝা গেছে এটা? আচ্ছা ঠিক আছে। সো ওকে, এটা গেল। আচ্ছা, স্ট্র্যাটেজি আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। ধরো তোমার সর্টিং এর হচ্ছে স্ট্র্যাটেজি। ৩ রকম সর্টিং আছে। বাবল সর্ট, কুইক সর্ট, ইনসারশন সর্ট। এখানে সর্টিং স্ট্র্যাটেজি। আর কনটেক্সটে হচ্ছে সে হচ্ছে এখানে স্ট্র্যাটেজিটা এপ্লাই করে অ্যারে কে সর্ট করবে। ঠিক আছে? এখানে হয়তো কন্ডিশন লেখা থাকতে পারে যে ধরো তোমার যদি অ্যারে সাইজ অনেক ছোট হয় তাহলে আমি বাবল সর্ট করব। তোমার যদি অ্যারে সাইজ বড় হয় তাহলে হয়তো আমি কুইক সর্ট করব। এরকম টাইপের বিভিন্ন রকম কন্ডিশন দেওয়া থাকতে পারে। ঠিক আছে? বা ধরো অ্যারে যদি বেশি মানে বেশি স্প্রেড আউট না হয় তাহলে হয়তো আমি কাউন্টিং সর্ট করব। এরকম আর কি তুমি বিভিন্ন কন্ডিশন দিয়ে পিক করতে পারো। ঠিক আছে? সো যখন দেখবা যে এটা আসলে কন্ডিশনের উপরে বেসিস করে, ইনপুটের উপরে বেসিস করে তোমার টেকনিক পিক করতেছে, তখন জিনিসটা হবে স্ট্র্যাটেজি। আর যখন দেখবা যে একটা ইন্টারনাল স্টেট আছে, স্টেটের বেসিসে চেঞ্জ হচ্ছে, তখন জিনিসটা হয়ে যাবে স্টেট মেথড। বুঝতে পারছি মেজর ডিফারেন্সটা দুইটার মধ্যে, স্টেট আর স্ট্র্যাটেজির? আচ্ছা ঠিক আছে। এটা কিন্তু তোমাকে আসলে কোয়েশ্চেন থেকে পিক করতে পারতে হবে, সেভাবে আঁকাতে হবে। স্টেট আর স্ট্র্যাটেজি কিন্তু ডায়াগ্রামে একটু ডিফারেন্স আছে, লেখাগুলাতেও একটু চেঞ্জ আছে। স্টেটে কিন্তু অনেক কিছু লেখা লাগতেছে অনেকভাবে। তারপরে যে এই মেথড গুলার মধ্যে তোমার অবজেক্টটা প্যারামিটার হিসেবে নিতে হচ্ছে, এই জিনিসগুলো তোমাকে আর কি খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আর স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা ওরকম না। স্ট্র্যাটেজির ক্ষেত্রে একটু ডিফারেন্ট আর কি। এখানে জাস্ট ওই স্ট্র্যাটেজিটা থাকবে আর তুমি মেথডটা কল করলেই আর কি কাজ করবে। ওকে? সো এইগুলো আর কি ঠিকঠাক রাখতে হবে, অ্যারো ট্যারো এগুলো ঠিকঠাক রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা। সো ধরো একটা প্র্যাকটিস প্রবলেম যদি দেখি, এখানে প্র্যাকটিস প্রবলেম হচ্ছে তোমার উম, এখানে যেমন বলতেছে, ডিপেন্ডিং অন দ্য ওয়েদার কন্ডিশন উই ক্লোথ আস ডিফারেন্টলি। ফর ইনস্টেন্স উই ওয়্যার লাইট ক্লোথস আন্ডার সান, রেইনকোট ইন ওভারকাস্ট এন্ড এয়ার টাইট ফ্যাব্রিক্স ডিউরিং উইন্টার। ঠিক আছে? সো এইখানে দেখো এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে? সো ধরো এখানে কি হবে যে এখানে তোমার ৩ রকম ক্লাস থাকবে। ধরো হচ্ছে লাইট ক্লোথস একটা, রেইনকোট একটা, এয়ার টাইট একটা। ঠিক আছে? সো এটা হচ্ছে বিভিন্ন রকম ধরো স্ট্র্যাটেজি, ফ্যাশন স্ট্র্যাটেজি ধরো। ঠিক আছে? সো এটা ডিপেন্ড করতেছে তোমার ওয়েদারের উপরে। তোমার ইনপুট হিসাবে কি আসবে? ওয়েদারটা আসবে। সো ওয়েদারের উপরে সে ডিপেন্ড করে সে স্ট্র্যাটেজিটা পিক করবে। তোমার যদি ওয়েদার হয় মানে সানি ওয়েদার হয় তাহলে হচ্ছে সে লাইট ক্লোথস পিক করবে। যদি ওভারকাস্ট হয় সে রেইনকোট পিক করবে, বা উইন্টার হইলে সে হচ্ছে এয়ারটাইট ফ্যাব্রিক্স পিক করবে। ঠিক আছে? সো এটা কিন্তু এমন কোনো ফিক্স না যে হচ্ছে তোমার সানের পরই ওভারকাস্ট হবে বা ওভারকাস্টের পর উইন্টার হবে, এরকম কিন্তু কিছু নাই। তোমার সান হয়তো ১০ দিন চলতে পারে, তারপর হঠাৎ করে একদিন ওভারকাস্ট হলো। যেমন গতকালকে ওভারকাস্ট, আহ ও গতকালকে হচ্ছে সানি ছিল, তার আগের দিন কিন্তু ওভারকাস্ট ছিল। ঠিক আছে? আজকে আবার কিন্তু হচ্ছে নরমাল সানি। ঠিক আছে? সো এটার কিন্তু কোনো ফিক্সড প্যাটার্ন নাই। সো এটা হচ্ছে যখনই যেটা ইনপুট আসবে সেই ওয়াইজ তোমাকে স্ট্র্যাটেজি পিক করতে হবে। ঠিক আছে? সো ওরকম সিনারিও দেখলে তুমি স্ট্র্যাটেজি দিয়ে বানাবো। যেমন এটা হচ্ছে স্ট্র্যাটেজি দিয়ে। ওকে? এখানে কোনো স্টেট নেই। তারপর ধরো এটা যেমন হচ্ছে, থিঙ্ক অফ দ্য ডিফারেন্ট পশ্চার্স দ্য ক্রিকেট আম্পায়ার শোজ অন ডিফারেন্ট ইভেন্টস। ঠিক আছে? সো একজন ক্রিকেট আম্পায়ার হচ্ছে যেটা করে সেটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। ঠিক আছে? সে কিন্তু মানে তার পশ্চার গুলা দেখায় কিসের বেসিসে? সে হচ্ছে তার মানে কারেন্টলি ব্যাটসম্যান যেই শট খেলতেছে বা যেটা হচ্ছে সেটার বেসিসে সে পশ্চার দেখাবে। যদি সিক্স মারে তাহলে সে সিক্স দেখাবে। এমন না যে একবার সিক্স দেখাইলে সে পরে হচ্ছে ফোর ফোর দেখাইতে হবে বা অন্য কিছু দেখাইতে হবে। সে কিন্তু চাইলে টানা ৬ বার সিক্স দেখাতে পারে যদি ব্যাটসম্যান টানা ৬টা সিক্স মারে। বুঝছো? সো এই পশ্চার গুলোও কিন্তু মানে এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্র্যাটেজি, আম্পায়ারের বিভিন্ন স্ট্র্যাটেজি। সেটা ডিপেন্ড করতেছে যে তোমার ওই অন ফিল্ডে যে রানটা হচ্ছে সেটার উপরে। সেটা যদি আউট হয় তাহলে সে ওই আঙ্গুল উঠায় দেখাবে, নো বল হলে সে এক হাত দিয়ে দেখাবে, মানে অ্যান্ড সো অন, এভাবে করে আর কি পিক করবে। ঠিক আছে? বুঝতে পারছি সবাই স্ট্র্যাটেজির আইডিয়াটা? আচ্ছা ঠিক আছে। এই দুইটা প্যাটার্ন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, বা ইন জেনারেল কোনো প্যাটার্ন নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে আর? সবাই কি ক্লিয়ার মোটামুটি প্যাটার্ন গুলো? আচ্ছা ঠিক আছে। আম, তাইলে আমরা যেটা করতে পারি একটা হচ্ছে, আহ,
গতবার তো ইয়েতে ছিল, ফাইনালে ছিল না? কয়েকটা হচ্ছে আমরা মিড ফাইনালের কোয়েশ্চেনের আসলে ইয়েগুলা দেখি, তাইলে এটা থেকে একটু আইডিয়া করা যাবে যে তোমার প্যাটার্ন গুলা কিরকম হয়, কোয়েশ্চেন গুলা। একটা বোধহয় আমরা দেখছিলাম প্রবাবলি। গতবারই শুধু ফাইনালে ছিল, তার আগে সবসময় এটা ইয়েতে থাকতো, তোমার মিডে থাকতো। ওকে, আচ্ছা। এইটা যেমন আমরা দেখছিলাম, পিকাসোরটা আমরা দেখছিলাম যে হচ্ছে তোমার এটা কি হচ্ছে, এখানে কিন্তু কোনো স্টেট স্ট্র্যাটেজি এই টাইপের কিন্তু কোনো কিছু নাই যে তোমার কোনো একটা স্টেটের বেসিসে চেঞ্জ হচ্ছে বা কোনো একটা টেকনিক পিক হচ্ছে, এরকম কিছু না। তারপর হচ্ছে এটা আবার তোমার অ্যাডাপ্ট করারও কিছু না, আবার হচ্ছে ডিজাইন করারও কিছু না। এটা তোমার জাস্ট অবজেক্ট ক্রিয়েট করতেছে। সো যখন তুমি ক্রিয়েশনাল বুঝবা, তখন তুমি আসলে যে ফ্যাক্টরি বা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরির দিকে চিন্তা করতে যাবা। আর এখানে যেহেতু তুমি বুঝতেছো যে এখানে বিভিন্ন টাইপের মানে ক্যাটেগরাইজেশন মাল্টিপল আছে, সো এটা আসলে অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরিতে হবে। ঠিক আছে? সো এটা আমরা দেখছিলাম, এই যে পিকাসোর এটা আমরা দেখছিলাম। সো আরো যদি দেখি, আহ, এটা হচ্ছে ফলের একটা কোয়েশ্চেন। সো এটা দেখি। আচ্ছা, draw UML diagram for the following scenario using appropriate design pattern. Acha, suppose you are developing a system which will provide statistics of cricket players and teams. The app collects data from multiple sources in XML format and then displays advanced analysis of the players for the users. At some point, you decide to improve the app by integrating a third-party analytics library. But there is a catch: the analytic library only works with data in JSON format. ঠিক আছে? So এই সিনারিওর জন্য একটা হচ্ছে তোমার ইউএমএল ডায়াগ্রাম আঁকাইতে হবে। ঠিক আছে? সো এটা পড়ে কি মনে হচ্ছে, এটা কি ডায়াগ্রাম হবে বলো তো? অ্যাডাপ্টার, হ্যাঁ। মানে এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা ফরম্যাটে আছে আর একটা ফরম্যাটে সে নিতে যাচ্ছে, কিন্তু সেটাতে আসলে নিতে পারতেছে না। সো এটা আসলে অ্যাডাপ্টার দিয়ে করতে হবে। ঠিক আছে? সো এখানে আসলে অ্যাডাপ্টিং এর ব্যাপারটা লাগবে। ওকে, আচ্ছা, সো এভাবে কিন্তু তোমাকে পিক করতে হবে। এখানে কিন্তু ক্রিয়েশন টিয়েশনের কিছু না, এখানে অ্যাডাপশন। ঠিক আছে? সো এটা অ্যাডাপ্টার ক্রিয়েট করতে হলে এটা কিভাবে আঁকাবো বলো তো? এটা কি হবে? তোমার হচ্ছে ডেটার জন্য ফরম্যাট থাকবে, আর হচ্ছে তোমার আগের একটা স্ট্যাটিস্টিক্স ডিসপ্লেয়ার থাকবে। ঠিক আছে? আর নতুন যেটা থাকবে সেটা নতুন একটা অ্যাডাপ্টার, সে হচ্ছে তোমার জেসন ফরম্যাটে শুধু কাজ করে। ঠিক আছে? সো সে জেসনটা নিয়ে সে সেভাবে কাজ করবে। ঠিক আছে? একদম আমরা যেরকম আর কি স্লাইডে ডায়াগ্রাম গুলো দেখছিলাম এটার মতোই হবে। যেমন ধরো এইটাতে যদি যাও, যে ধরো একদম এইটার মতোই হবে জিনিসটা, যে ধরো এইটা হবে জেসন ফরম্যাট, এটা হচ্ছে এক্সএমএল ফরম্যাট। এগুলোকে আমি একটা কমন ইন্টারফেস ধরো ডেটা ফরম্যাট বা ডেটা টাইপ এরকম একটা ইন্টারফেসে নিয়ে গেলাম। সো আমার প্রথম যেটা হচ্ছে তোমার ওই অ্যানালিটিক্স ডিসপ্লেয়ার বা অ্যানালিটিক্স সফটওয়্যার, সেটা হচ্ছে তোমার এক্সএমএল দিয়ে কাজ করবে। অ্যাডাপ্টার যেটা, অ্যাডাপ্টার হচ্ছে আগের সফটওয়্যারটাই ব্যবহার করবে। অ্যানালিটিক্স সফটওয়্যার মানে অ্যানালিটিক্স অ্যাডাপ্টারটা যে করবে, অ্যানালিটিক্স সফটওয়্যারটাকেও ইউজ করবে, আর এখানে হচ্ছে সে জেসনটাকেও ইউজ করবে। ইউজ করে সে হচ্ছে মানে এখান দিয়ে আর কি সে হচ্ছে কাজটা করবে। ঠিক আছে? বা এখানে হচ্ছে তুমি যেটা বললে, এখানে তুমি নামটা দিতে পারো হচ্ছে লাইব্রেরিটা, যে এখানে কি বলছে যে 3D পার্টি অ্যানালিটিক্স লাইব্রেরি। ঠিক আছে? সো 3D লাইব্রেরি তুমি দিয়ে তুমি হচ্ছে এটাকে এভাবে লিখলা যে 3D লাইব্রেরি, ওটার ফাংশনটা হচ্ছে জেসন ইউজ করছে, তারপর ক্লায়েন্টের কাজ হচ্ছে সে হচ্ছে এই দুইটা থেকে ইউজ করবে। ঠিক আছে? বুঝা গেছে? দেখানো যাবে ডায়াগ্রামটা। মানে তোমার পিক করাটাই আসলে ডিফিকাল্ট, তারপরে তোমার সবকিছু এই অ্যারো এন্ড এভরিথিং ফাংশন টাংশন ঠিকঠাক লিখলেই আর কি হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটা গেল ফলেরটা। এরপর যদি আমরা সামারের জন্য যদি দেখি, আচ্ছা সামার হচ্ছে এটা গতবারের কোয়েশ্চেন। ঠিক আছে? সো গতবারে যেটা বলতেছে যে Visual Studio Code is an IDE which is used for writing and editing codes in different languages. The IDE supports programming languages such as C, Java, Python, and normal text as well. It currently has different text styles such as textual, graphical, and colorful. Acha. The IDE supports themes such as Dracula and Heavenly. The Visual Studio Code team wants to add annotation to their code such as comments and diagrams. ঠিক আছে? আচ্ছা, সো অনেক কিছু আছে এটার মধ্যে, অনেক কিছু করা যায় বললো। সো এখন হচ্ছে সে এটার জন্য একটা ইউএমএল ডায়াগ্রাম আঁকাতে যাচ্ছে। এটা কি প্যাটার্ন হবে বলো তো? ডেকোরেটর আর অন্য কেউ? ডেকোরেটরই মনে হচ্ছে নাকি? আর কারো কি ডিফারেন্ট ওপিনিয়ন আছে? ডেকোরেটর কেন মনে হচ্ছে? এটা ডেকোরেটর কি কি কারণে বলো তো? ডেকোরেটর তো বললা, ডেকোরেটর কেন হচ্ছে এই জিনিসটা ডেকোরেটর হওয়ার?
আ হ্যাঁ, বলতে পারো আসলে। মানে এটা হচ্ছে ধরো তোমার মানে আইডিইতে অলরেডি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকে। সেটার উপরে সে অ্যাডিশন দিচ্ছে। সে হচ্ছে টেক্সট স্টাইল পাল্টাচ্ছে বা ধরো সে তার থিম পাল্টাচ্ছে। আবার হচ্ছে বলতেছে অ্যানোটেশন এড করা যাবে। কমেন্ট বা ডায়াগ্রাম এগুলো এড করা যাবে। ঠিক আছে? সো এটা তো জাস্ট আগের জিনিসের উপরে একটা নতুন অ্যাডিশন। ঠিক আছে? একটা নতুন লেয়ার। সো যখনই বুঝবা যে এরকম নতুন লেয়ার দেওয়া হচ্ছে বা নতুন মানে অ্যাডিশন দেওয়া হচ্ছে তখন আসলে আমরা ডেকোরেটর এ চলে যাব। ঠিক আছে? সো এখানের ক্ষেত্রে এটা যদি তুমি আঁকাইতে চাও এখানের জিনিসটা কি হবে এটা যদি আমরা একটু ইন শর্ট দেখি জিনিসটা ঠিক আছে সো এটা ধরো বসাইলাম এখানে ওকে সো হচ্ছে তোমার একটা থাকবে কমন ইন্টারফেস ঠিক আছে সো সেটা সে ইউজ করবে ওকে সো এখানে হচ্ছে তোমার রাইটিং এন্ড এডিটিং কোডস ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস ঠিক আছে সো একটা কমন ইন্টারফেস থাকবে যেটাকে আসলে সবাই ইমপ্লিমেন্ট করবে সব রকম ডেকোরেটর আসলে তাকে ব্যবহার করবে ঠিক আছে আর প্রত্যেকটা ডেকোরেটর কিন্তু আলাদা আলাদা জিনিস আছে এখানে ধরো তোমার একটা ডেকোরেটর হবে হচ্ছে ধরো টেক্সট স্টাইলের জন্য একটা ডেকোরেটর হবে একটা হবে থিমের জন্য আর আরেকটা হবে হচ্ছে ধরো তোমার ওই অ্যানোটেশনের জন্য আরেকটা হবে ঠিক আছে আর প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস আছে ঠিক আছে সো এরকম আলাদা আলাদা ক্লাস দিয়ে তোমার হচ্ছে এটা আর কি তোমার এভাবে ইমপ্লিমেন্ট করতে হবে আর তোমার ইন জেনারেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য আসলে এরকম মাল্টিপল আছে ঠিক আছে বুঝতে পারছি ওকে সো এটা প্রবাবলি আমার এক কাছে করা আছে একটু দাঁড়াও এটা আমি যদি একটু দেখি আমি না সো এটা ফাইনালি ছিল আচ্ছা না না এখানে নেভার মাইন্ড ওকে এটা একটু যদি দেখি ওকে সো এটা তুমি এভাবে চিন্তা করতে পারো যে তোমার সেন্ট্রাল ইন্টারফেস যেটা সেটাকে হচ্ছে তুমি কোড হিসেবে চিন্তা করতে ধরো কোড সো কোড একটা ইন্টারফেস আছে এটাকে আসলে সবাই ইমপ্লিমেন্ট করবে এখন কোড তোমার বেসিক কি কি আছে সি আছে জাভা আছে তারপর কি কি বলছে ওরা পাইথন আর টেক্সট ঠিক আছে পাইথন আছে পাইথন আর হচ্ছে টেক্সট ঠিক আছে সো এগুলো সবাই আসলে একে ইমপ্লিমেন্ট করবে ইভেন তোমার ডেকোরেটর যেগুলো হবে ডেকোরেটর গুলো আসলে ওকে ইমপ্লিমেন্ট করবে ঠিক আছে সো তোমার ডেকোরেটর এখানে হচ্ছে কয় রকম আছে তিন রকম ডেকোরেটর আছে ঠিক আছে সো ধরো একটা হলো তোমার টেক্সটের এটা কি জানি টেক্সট স্টাইল ঠিক আছে টেক্সট স্টাইলের জন্য একটা ডেকোরেটর টেক্সট স্টাইল সে হচ্ছে একে ইমপ্লিমেন্ট করবে আবার ধরো তোমার থিমের জন্য একটা ডেকোরেটর হবে সো থিম বোঝা যাচ্ছে না থিমের জন্য একটা ডেকোরেটর হবে সে হয়তো একে ইমপ্লিমেন্ট করবে আর একটা হচ্ছে লাস্টে অ্যানোটেশন সো অ্যানোটেশনের জন্য হয়তো এরকম আরেকটা ডেকোরেটর হবে ঠিক আছে অ্যানোটেশন অ্যানোটেট এটার জন্য হয়তো আরেকটা ডেকোরেটর হবে ঠিক আছে সো এই তিনটা হলো আমার ডেকোরেটর ক্লাস ওকে আর ডেকোরেটর ক্লাসেরও যেহেতু হায়ারার্কি আছে প্রত্যেকটা ডেকোরেটর যে আলাদা আলাদা ইয়ে আছে যেমন টেক্সটাইল তিনটা আছে টেক্সচুয়াল গ্রাফিক্যাল কালারফুল সো টেক্সটাইলের ক্ষেত্রে তোমার এরকম তিনটা আলো তিনটা ক্লাস হবে ওকে তারপর অ্যানোটেশন আছে দুই রকম কমেন্ট এন্ড ডায়াগ্রাম সো অ্যানোটেশনের ক্ষেত্রে এরকম দুইটা ক্লাস হবে কমেন্ট আর ডায়াগ্রাম আর দুইটা ক্লাস ঠিক আছে আমি ভিতরে কিছু লিখলাম না এগুলো আসলে তোমাদেরই লিখতে হবে প্রপারলি ঠিক আছে এই ডেকোরেটর গুলা একদম এক্স্যাক্টলি হচ্ছে তোমার এই যে আমরা যেমন এখানে দেখছি ডেকোরেটর মেথড গুলা এরকম যে তোমার হচ্ছে কোডের একটা অবজেক্ট থাকবে একটা কনস্ট্রাক্টর থাকবে কোডের মেথডটা থাকবে এখানে যে মেথডটা ওটাই থাকবে আর নিজস্ব একটা মেথড থাকবে ধরো অ্যাড থিম অ্যাড অ্যানোটেশন অ্যাড অ্যাড হচ্ছে স্টাইল এগুলো আর কি ঠিক আছে এই টাইপের মেথড থাকবে ওকে আর থিমের ক্ষেত্রে থিম ছিল কয়টা থিম হচ্ছে ধরো ড্র্যাকুলা হেভেনলি দুইটা সো থিমও তোমার এরকম দুইটা থাকবে দুইটা ক্লাস থাকবে ঠিক আছে ক্লাসগুলো যেহেতু এটাকে ইনহেরিট করছে ক্লাসগুলোর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই বা সে হচ্ছে জাস্ট ওই এটার মেথড গুলাই আসলে রিরাইট করবে বুঝছো মানে এটার অ্যাড স্টাইল মেথডটা এখানে ধরো অ্যাড থিম মেথডটা এখানেও একটা অ্যাড থিম এখানেও একটা অ্যাড থিম মেথড থাকবে এটাই আর কি ওভাররাইড করবে ওকে
আর এদের সবাইকে ব্যবহার করবে কি তোমার মেইন ক্লাসটা, যেটা হচ্ছে তোমার VS কোড, ঠিক আছে? সো VS কোড বেসিক্যালি এদের সবাইকে ইউজ করবে। VS কোড হচ্ছে কোডকে ডিরেক্টলি, সে হচ্ছে নরমালি কোড করতে পারে, সে চাইলে থিম দিয়ে কোড করতে পারে, সে চাইলে টেক্সট স্টাইল সহ কোড করতে পারে, সে চাইলে অ্যানোটেশন সহ কোড করতে পারে, বা সে চাইলে সবগুলার মিক্সচার দিয়ে করতে পারে, ঠিক আছে? আমরা যেরকম এই যে এইটাতে দেখছি যে সে ইউজার চাইলে শেপ আঁকাইতে পারে, প্যাটার্ন সহ আঁকাইতে পারে, কালার সহ আঁকাইতে পারে, সবগুলা মিলে করতে পারে। এখানেও ব্যাপারটা সেম, যে সে চাইলে খালি কোড করতে পারে, সে চাইলে টেক্সট স্টাইল পাল্টাই কোড করতে পারে, অ্যানোটেশন দিয়ে কোড করতে পারে, বা থিম দিয়েও কোড করতে পারে, সবগুলোর মিক্সচার বা যেকোনো ২-৩টার মিক্সচারে করতে পারে, ঠিক আছে? বোঝা গেছে সবাই আইডিয়াটা, বেসিক আইডিয়াটা ধরতে পারছি সবাই জিনিসটা? হ্যাঁ, সো তোমাদের আসলে এই ড্রয়িং বা ডায়াগ্রামটা আরকি এরকম হবে। এটার ভিতরে তোমার আরকি মেথডের নাম এন্ড সবকিছু ওগুলা ঠিকঠাক করে আরকি লিখতে হবে। ঠিক আছে? সো এইটাই আসলে তোমার আইডিয়া। ওকে? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে এগুলা নিয়ে? আচ্ছা, না থাকলে তাইলে আমরা শেষ করি।